নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে মডেল কোশ্চেন পেপার আমরা 28 নিয়ে আলোচনা করব। এর আগে 1 থেকে 27 পর্যন্ত যেসব সেটগুলো দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই যারা এখনও দেখোনি তারা দেখে নিও। যা আপকামিং যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়াও একটা কথা জানিয়ে রাখি যে আমি এর আগে ফুড এসআইকে টার্গেট করে কিছু ম্যাথ দিয়েছিলাম, তো তোমরা সেখান থেকেও কিন্তু ম্যাথগুলো দেখে নিতে পারো, কেন কিছু ইম্পর্টেন্ট যে অ্যারিথমেটিক টাইপের যে ম্যাথগুলো, হ্যাঁ, তো পাটিগণিত দিক দিয়ে বা বীজগণিত হয়তো তেমন খুব একটা দিইনি, পরিমিতি কয়েকটা দিয়েছিলাম। তো কিছু ইম্পর্টেন্ট কিছু ম্যাথ এই ফুড এসএকে টার্গেট করে কয়েকটা দিয়েছিলাম, তো ইম্পর্টেন্ট কিছু ম্যাথে দিয়েছিলাম, তো সেগুলো তোমরা কিন্তু দেখতে পারো এবং তার করার টেকনিক সেগুলো কিন্তু তোমরা দেখে আরও প্র্যাকটিস করতে পারো বাড়িতে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা 28 যে সেটটা সেটা নিয়ে আলোচনা করি। দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে বলছে, লরিয়াস স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024 কে জিতলেন? নোভাক জোকোভিক, লিওনেল মেসি, বিরাট কোহলি, এইটানা বনমতি। অ্যাকচুয়ালি এইটানা হবে, মানে সরাই জফলা আকার, ঠিক আছে, এইটানা তোমার বনমতি। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ, নোভাক জোকোভিচ। ওকে, নোভাক জোকোভিচ এটা হচ্ছে লরিয়াস স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024 জিতলেন হচ্ছে নোভাক জোকোভিচ। এবং তুমি মনে রেখো যে ইনি কিন্তু কোথাকার বাসিন্দা, এটাও পরীক্ষায় আসে, যে ইনি হচ্ছে সার্বিয়ার বাসিন্দা। কি পেনটা কি হলো আবার, জাস্ট 1 মিনিট, সার্বিয়া। ওকে, ইনি হচ্ছে সার্বিয়ার বাসিন্দা এবং টেনিস প্লেয়ার, ইনি কিন্তু একজন টেনিস প্লেয়ার। পরবর্তী কোশ্চেন দেখো, কোন দিনটি বিশ্ব জাদু দিবস হিসেবে পালন করা হয়? 23শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি নাকি 24শে ফেব্রুয়ারি? তো রাইট অ্যান্সার 23শে ফেব্রুয়ারি এই দিনটি কিন্তু বিশ্ব জাদু দিবস হিসেবে পালন করা হয়। দেখো, এর সাথে তোমরা কয়েকটা জিনিস তোমরা জেনে রাখো। দেখো, 14ই ফেব্রুয়ারি সবাই জানো ভ্যালেন্টাইন্স ডে। 21শে ফেব্রুয়ারি এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই না? 21শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং তোমার জাতীয় বিজ্ঞান দিবস যেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি, এটা খুব দেয়। এবং 24শে ফেব্রুয়ারি এটা এই মুহূর্তে 24শে ফেব্রুয়ারি কিছু আছে, আচ্ছা যাই হোক, এই মুহূর্তে মনে আসছে না। তবে এই তিনটে, যেটা 21শে ফেব্রুয়ারি এবং 28শে ফেব্রুয়ারি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। এবং এটাও মনে রেখো যে 28শে ফেব্রুয়ারি যে জাতীয় বিজ্ঞান দিবস, অ্যাকচুয়ালি কী হয়েছিল এই দিন, চন্দ্রশেখর ভেঙ্কটরমন তার রমন এফেক্ট, অর্থাৎ রমন এফেক্টটা কি, আলোর বর্ণ বিশ্লেষণ, তিনি আলোর বর্ণকে বিশ্লেষণ করেছিলেন এবং এটার আবিষ্কার করেন, যার ফলে তাকে তোমার 1930 সালে, তাই না, 1930 সালে পদার্থবিজ্ঞানে কিন্তু তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। ক্লিয়ার? ওকে, যেটা হচ্ছে তোমার 28শে ফেব্রুয়ারি। পরবর্তী কোশ্চেন দেখো, বর্তমানে আরবিআই দ্বারা নির্দেশিত রেপো রেট এর মান কত? দেখো, বিভিন্ন রেট আছে, এই রেটগুলো তোমরা একটু দেখে নিও। রেপো রেট আছে, সিআরআর আছে, ক্যাশ রিজার্ভ রেশিও যেটাকে বলা হয়, এগুলো কিন্তু এর আগে আমি ডিটেলসে পড়িয়েছি যে সিআরআর কি, সিআরআর এটা কি, এসএলআর এটা কি, তারপর রেপো রেট কী, মানে ব্যাংক রেপো রেট, রিভার্স রেপো রেট, এগুলো কী ডিটেলসে আমি বলেছিলাম। তো তোমরা সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিও। ওকে, তাহলে জিনিসগুলো আইডিয়া পেয়ে যাবে, কোনো মুখস্থের কিছু নেই। তো রেপো রেট বর্তমানে আরবিআই দ্বারা যে নির্ণীত, সেটা রেপো রেট কত, সেটা কিন্তু অপশান সি, অর্থাৎ 6.5%। ওকে, সব পার্সেন্টেজ আছে। তো তোমার 6.5% কিন্তু বর্তমানে আরবিআই দ্বারা নির্দেশিত রেপো রেট। সেরকম সিআরআর দেখে নেবে, এসএলআর এটা কিন্তু তোমরা দেখে রেখো। পরবর্তীকালে কোনো ভিডিওতে আমি কিন্তু আবার ধরো রিভার্স রেপো রেট চাইতে পারি। ক্লিয়ার? বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন কী নামে পরিচিত? গণভবন, বঙ্গভবন, ঢাকা ভবন নাকি উপরে কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার গণভবন। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন হচ্ছে গণভবন নামে পরিচিত, আর বঙ্গভবন হচ্ছে প্রধানমন্ত্রী বাসভবন। পরবর্তী কোশ্চেন দেখো, বর্তমানে ভারতের চিফ অফ দ্য নেভাল স্টাফ কে? দীনেশ কুমার ত্রিপাঠী নতুন রিক্রুট হয়েছে, নতুন রিক্রুট না, অনেকদিন আগে, যাই হোক, অঞ্জু কুমার, হরিকুমার কেউই নন। তো রাইট অ্যান্সার অপশান এ, অর্থাৎ দীনেশ কুমার ত্রিপাঠী কিন্তু বর্তমানে ভারতের চিফ অফ দ্য নেভাল স্টাফ, তিনি হচ্ছে দীনেশ কুমার ত্রিপাঠী। তারপরে তোমার আরও যে স্থল বাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, হ্যাঁ,
তাই নৌবাহিনী, বিমান বাহিনী, স্থলবাহিনী এগুলো সবই কিন্তু তোমাদের জানতে হবে। কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, মৌলানা আজাদ নাকি সরোজিনী নাইডু? বল্লভভাই প্যাটেল, প্রথম একটা জিনিস জেনে তোমরা সবাই জানো, স্যার বল্লভভাই প্যাটেল কি লৌহমানব মানে পরিচিত, এবং তাকে সর্দার রূপে কে আখ্যা দেন? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কিন্তু স্যার বল্লভভাই প্যাটেলকে কিন্তু সর্দার আখ্যা দেন। আচ্ছা, মহাত্মা গান্ধী তিনি কিন্তু হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন। ওকে, আচ্ছা, মৌলানা আজাদ যদি বলি, তিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, তাই না? এবং তিনিই কিন্তু ইউজিসি সেটা কিন্তু গঠন করেছিলেন। আচ্ছা, সরোজিনী নাইডু সম্বন্ধে এর আগে অনেকবার বলেছি, তো এখানে আর তেমন কিছু বললাম না। নেক্সট কোশ্চেন, আসলে গলাটা একটু ডিস্টার্ব করছে কেন? বলছে কোন ভারতীয় খেলোয়াড় টার্বুনেটর নামে পরিচিত? রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, হরভজন সিং, সচিন তেন্ডুলকর। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, হরভজন সিংকে কিন্তু টার্বুনেটর নামে ডাকা হয়। তাহলে কোন ভারতীয় খেলোয়াড় টার্বুনেটর নামে পরিচিত? হরভজন সিং। তো এই টাইপের কোশ্চেন কিন্তু যে কোনো পরীক্ষায়, বিশেষ করে এসএসসি এমটিএস বলো বা রেলওয়েতেও দেয়, তোমার টার্বুনেটর নামে কে পরিচিত। যদি বলি রাহুল দ্রাবিড়, দেখো এখানে আরও কয়েকটা আছে, এগুলো জেনে রাখো। রাহুল দ্রাবিড় তোমার কী নামে পরিচিত? রাহুল দ্রাবিড় হচ্ছে জ্যামি নামে পরিচিত, তাই না? জ্যামি, রাহুল দ্রাবিড়। সৌরভ গাঙ্গুলি সবাই জানো, দাদা। সচিন তেন্ডুলকর কী নামে পরিচিত? লিটিল মাস্টার, তাই না? দিয়েগো বা লিটিল মাস্টার নামে পরিচিত। এছাড়াও আরও অনেক আছে, যেমন যদি বলি এমনি খেলার মধ্যে আরও অনেক আছে, যেমন ক্রিকেটে তোমার অনিল কুম্বলে, তো বললাম অনিল কুম্বলে তোমার জাম্বু নামে পরিচিত, তাই না? জ্যামি হচ্ছে রাহুল দ্রাবিড়, দেখো জ্যামি হচ্ছে রাহুল দ্রাবিড়, আর অনিল কুম্বলে জাম্বু নামে পরিচিত। যদি আরও কয়েকজন নাম বলি, যেমন আরও খুব ইম্পর্টেন্ট কিছু নাম, আচ্ছা মাইকেল ফেলপস তো বলেছিলাম এর আগে, মাইকেল ফেলপস হঠাৎ মাথায় আসলো, তো ফ্লাইং ফিশ, তাই না? এবং তিনি কিন্তু এখনও পর্যন্ত অলিম্পিকে সবথেকে বেশি সোনা জিতে আছেন এখনও পর্যন্ত। আচ্ছা, ব্রায়ান লারা, যেটা ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় ক্রিকেট, ব্রায়ান লারা, তিনি কিন্তু প্রিন্স নামে পরিচিত। প্লেকে কি বলা হয়? ফুটবলের যে ব্রাজিলের খেলোয়াড়, ফুটবলের প্লে, তাকে ফুটবল সম্রাট বলা হয়। বরিস বেকারকে বুম বুম বলা হয়, যেটা জার্মানির লন টেনিসের খেলোয়াড়, যেগুলো বারবার এর আগেও কিন্তু আলোচনা করেছি, তাও বললাম, তো এইগুলো কিন্তু সবসময় মনে রেখো। শোয়েব আখতারকে বলা হয় কি? রাউলপিন্ডি এক্সপ্রেস। চলো পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোন ব্যাংকটি লাক্ষাদ্বীপের প্রথম প্রাইভেট ব্যাংক হিসেবে লঞ্চ করা হলো রিসেন্টলি? এগুলো আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক নাকি ইয়েস ব্যাংক? লাক্ষাদ্বীপে প্রথম প্রাইভেট ব্যাংক হিসেবে লঞ্চ করলো কোন ব্যাংকটি? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ এইচডিএফসি ব্যাংক লাক্ষাদ্বীপে প্রথম কিন্তু প্রাইভেট ব্যাংক হিসেবে লঞ্চ হলো এইচডিএফসি। নিচের কোন স্থানটিকে হাজার হাতির দেশ বলা হয়? অস্ট্রেলিয়া, ইথিওপিয়া, ফিনল্যান্ড নাকি লাওস? তো রাইট অ্যান্সার অপশান ডি, এই লাওসকে বলা হয় হাজার হাতির দেশ। এর সাথে দেখো অস্ট্রেলিয়াকে কি বলা হয়? অস্ট্রেলিয়াকে বলা হয় সোনালি পশমের দেশ, তারপরে বা সোনালি তন্তুর দেশও অনেক বই লেখা থাকে, ক্যাঙ্গারুর দেশ। ওকে, জাপানকে কি বলা হয়? সোনালি পুষ্পের দেশ বা উদিত সূর্যের দেশ। দুটো আছে, দেখো এইখানে একটু গন্ডগোল করো না। নিশীর সূর্যের দেশ বলা হয় কিন্তু নরওয়েকে, আর উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে। ক্লিয়ার? সাম্রাজ্য শহর কাকে বলা হয়? নিউ ইয়র্ককে। আচ্ছা, এখানে যদি বলি ইথিওপিয়া যে অপশান আছে, ইথিওপিয়া একে কি বলা হয়? হর্নস অফ আফ্রিকা, তাই না? হর্নস অফ আফ্রিকা কাকে বলা হয়? ইথিওপিয়াকে। ফিনল্যান্ডকে কি বলা হয়? হাজার হ্রদের দেশ, কিন্তু আমাকে চেয়েছে হাজার হাতির দেশ, তো রাইট অ্যান্সার কী হবে? লাওস। পরবর্তী কোশ্চেন দেখো, অরুণাচল প্রদেশে কোন বলছে অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের আওতায় পড়ে? গুয়াহাটি হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট নাকি চণ্ডীগড় হাইকোর্ট? তো রাইট অ্যান্সার অপশান এ, অরুণাচল প্রদেশ কিন্তু তোমার গুয়াহাটি, অসমের গুয়াহাটি হাইকোর্টের আওতায় পড়ে কিন্তু অরুণাচল প্রদেশ। পরবর্তী কোশ্চেন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? ব্রাসেলস, লিও, দ্য হেগ নাকি ম্যানিলা? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অর্থাৎ লিওতে কিন্তু এই ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত। দেখো এটাই কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারপোল, তাই না? আমরা যেটা ইন্টারপোল বলি, INTERPOL, ওকে, ইন্টারপোল, যেটা এই ইন্টারপোলের সদর দপ্তরে কিন্তু লিওতে আছে। হ্যাঁ, লিওটা কোথায়? লিওটা কিন্তু ফ্রান্সে আছে। তো এই ইন্টারপোলের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, ওকে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, ইন্টারপোল যেটা। ওকে, দেখো ব্রাসেলস যদি বলি,
তো ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন এর সদর দপ্তর কোথায় আছে? বেলজিয়ামের ব্রাসেলসে আছে। বেলজিয়ামের ব্রাসেলস। ওকে, আচ্ছা, দ্য হেগ কি? দ্য হেগ নেদারল্যান্ডে আছে, যেখানে হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, তাই না, আইসিজে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অফ জাস্টিস যেটা। তো আইসিজে সদর দপ্তর কোথায়? সেটা হচ্ছে তোমার নেদারল্যান্ডসের হেগে আছে, দ্য হেগ। আচ্ছা, ম্যানিলায় কি আছে? ম্যানিলা আছে তোমার ম্যানিলাটা কোথায় আছে? ম্যানিলা হচ্ছে ফিলিপিন্সে আছে, যেখানে ভারত প্রথম ব্রহ্মসের ব্যাচ পাঠালো, প্রথম ব্যাচ ডেলিভারি দিল, তাই না? তো এই ম্যানিলা হচ্ছে তোমার ফিলিপিন্সে আছে। এখানে কি আছে? এখানে কার সদর দপ্তর আছে? তো এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় আছে? ফ্রান্সের ম্যানিলায় আছে। এছাড়াও দেখো হংকংয়ে আছে এপেক। তারপরে তোমার আফ্রিকান ইউনিয়ন এর সদর দপ্তর কিন্তু পরীক্ষায় দেয়, বারবার দিয়েছে এর আগেও, যেটা হচ্ছে তোমার ইথিওপিয়ায় কিন্তু এই আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর আছে, যেটা হচ্ছে অদ্দিস এইখানেই আছে। আর আন্তর্জাতিক ক্রিকেট দপ্তর যেটা, অর্থাৎ আইসিসি যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তার সদর দপ্তর কোথায় আছে? সেটা হচ্ছে দুবাইতে আছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। এইগুলো কি বলো তো? এইগুলো যখনই তুমি পাবে না এই টাইপের কোশ্চেন, সে তুমি যেখান থেকেই করো না কেন, এই টাইপের কোশ্চেন যখনই পাবে তখনই তুমি যতগুলো জানো ব্যাপারগুলো, যেমন WTO, WHO, যত সদর দপ্তরে জানো, তুমি একবার করে রিমাইন্ড করে নেওয়াটা বেটার আমি মনে করি। তো এইভাবেই অ্যাকচুয়ালি মনে থাকবে। মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখককে? বিশাখ দত্ত, কালিদাস, কলহন, কৌটিল্য। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, বিশাখ দত্ত তোমার মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক। পরবর্তী কোশ্চেন দেখো, বালিয়া পাল আন্দোলন, কি বললাম? বালিয়া পাল আন্দোলন মূলত কোনটির প্রতিবাদে হয়েছিল? বৃক্ষ নিধনের বিরুদ্ধে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে, বাংলা লিপিকে হটিয়ে মৈথিলিপি চালু করার প্রতিবাদে, নাকি নর্মদা নদীর উপর বাঁধ নির্মাণের প্রতিবাদে? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র নির্মাণের প্রতিবাদে কিন্তু এই বালিয়াপাল আন্দোলন মূলত হয়েছিল। তো এই আন্দোলনটা হয়েছিল মূলত কোথায়? উড়িষ্যার বালিয়াল গ্রামে। কি? ওড়িশা এর বালিয়াল গ্রাম বলে একটা গ্রাম আছে, তো সেই দিয়েই কিন্তু এই বালিয়াপাল আন্দোলন। ওকে, দেখো যদি বলি বৃক্ষ নিধনের প্রতিবাদে যে আন্দোলন, সেটা কি হয়েছিল? চিপকো আন্দোলন। তোমরা জানো যে উত্তরাখণ্ডের চামেলি জেলায়, আগেরবারও বললাম, যেখানে কে ছিলেন প্রধান নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা, এছাড়াও ছিলেন গৌরী দেবী, চণ্ডীপ্রসাদ ভাট, এরা ছিলেন। আর নর্মদা, যেটা হচ্ছে নর্মদা নদীর উপরে যে অপশান ডি, যেটা যে বাঁধের ব্যাপারটা, সেটা কি ছিল? সেটা হচ্ছে তোমার সাইলেন্ট ভ্যালি আন্দোলন। নর্মদা নদীর উপর যেটা হয়েছিল সেটা কি? নর্মদা বাঁচাও আন্দোলন। সাইলেন্ট ভ্যালি আন্দোলনও অবশ্যই ছিল, সেটা হচ্ছে কেরালার পেরিয়ার নদীর উপর হয়েছিল। তো নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? মেধা পাটেকর, বাবা আমতে, অরুন্ধতী রায়, যেটা মধ্যপ্রদেশের গুজরাট রাজ্যে এই আন্দোলনটা হয়েছিল। চলো পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নের কোন বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল উদয়ভূমি? আর কে নারায়ণ, অ্যাকচুয়ালি আর কে নারায়ণ, যাই হোক, জ্ঞানী জৈল সিং, চন্দ্রশঙ্কর, PV নরসিমহা রাও। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, আর কে নারায়ণ বা কে আর নারায়ণ, যাই হোক, তার সমাধিস্থল হচ্ছে উদয়ভূমি। এর সাথে সাথে আরও কিছু নাম, যেমন জ্ঞানী জৈল সিং, ওনার যে তোমার সমাধিস্থল সেটা কী ছিল? একতা স্থল, তাই না? একতা স্থল। আচ্ছা, চন্দ্রশেখর যদি বলি, চন্দ্রশেখর ভেঙ্কটরমন, তার সমাধিস্থল চন্দ্রশেখর তার সমাধিস্থল কী ছিল? তার সমাধিস্থল হচ্ছে একতা স্থল। মানে দেখো, জ্ঞানী জৈল সিং, চন্দ্রশেখর, PV নরসিমহা রাও, এই তিনজনারই, মানে জ্ঞানী জৈল সিং, চন্দ্রশেখর, PV নরসিমহা রাও, এই তিনজনারই তোমার সমাধিস্থল ছিল একতা স্থল। তো এইটা কিন্তু মনে রাখো, এই তিনজনকে, জ্ঞানী জৈল সিং, চন্দ্রশেখর, PV নরসিমহা রাও, এদের সকলের সমাধিস্থল ছিল তোমার একতা স্থল। এবং আর কে নারায়ণ যেটা, সেটা হচ্ছে উদয়ভূমি। রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল কোথায় ছিল? মহাপ্রভান ঘাট, মহাত্মা গান্ধী রাজঘাট, BR আম্বেদকর চিত্রভূমি, বাবু জগজীবন রাম তোমার সমতাস্থল, লাল বাহাদুর শাস্ত্রী বিজয়ঘাট। এগুলো কিন্তু সবসময় তোমাদের বারবার স্টাডি করে মনে রাখতে হবে। নিচের কোন পদার্থের প্রতিসরাঙ্ক 2.42? দেখো, প্রতিসরাঙ্ক থেকে ডিরেক্টলি একটা কোশ্চেন দেয়, রেলে তো দেয় যে ডিরেক্টলি জলের প্রতিসরাঙ্ক কত, নিচের কোনটি জলের প্রতিসরাঙ্ক, নিচের কোনটি বায়ুর প্রতিসরাঙ্ক, নিচের কোনটি কাচের প্রতিসরাঙ্ক। তো এই আমি কয়েকটা নাম তোমাদের লিখিয়ে দিচ্ছি, কয়েকটা প্রতিসরাঙ্ক বলে দিচ্ছি। তো এটার রাইট অ্যান্সার বলে দিই, এটার রাইট অ্যান্সার হচ্ছে হিরের প্রতিসরাঙ্ক হচ্ছে 2.42, অনেক বেশি।
কিন্তু এবার মনে রাখো জলের প্রতিসরাঙ্ক মনে রাখবে 1.33, ওকে। জলের প্রতিসরাঙ্ক 1.33। আবার বরফ, যদি বরফ বলা হয়, আমি এখানে লিখে দিই বরফ আমি অপশনে দিইনি, তো বরফের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.31। ক্লিয়ার? জলের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.33 আর বরফের প্রতিসরাঙ্ক 1.31। যদি বলি কাঁচ, যেমন সেটা যদি জানালার কাঁচ হয়, আমরা জানালায় যে কাঁচ ইউজ করি, জানালার কাঁচ হয়, তার প্রতিসরাঙ্ক হচ্ছে 1.52 জানালার কাঁচ। আর আরেক ধরনের কাঁচ হয় যেটা হচ্ছে ফ্লিন্ট কাঁচ। ফ্লিন্ট কাঁচ, যদি ফ্লিন্ট কাঁচ বলে, কি বললাম, ফয়লয় হস্যি নয়টয়, ফ্লিন্ট যে কাঁচ আছে তার প্রতিসরাঙ্ক হচ্ছে 1.62। ক্লিয়ার? আর অ্যালকোহলের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.36। ক্লিয়ার? তো এই কটা নাম কিন্তু মনে রাখো। এছাড়া বায়ু আছে, আরও কয়েকটা আছে, তো তোমাদের যখন করাবো সেগুলো কিন্তু আমি আলোচনা করে দেবো। তাহলে সব থেকে বেশি প্রতিসরাঙ্ক কার? আপাতত পেলাম কি, হিরে, কাঁচ 1.52, জল 1.33, বরফ 1.31, ফ্লিন্ট কাঁচ 1.62 এবং অ্যালকোহল হচ্ছে 1.36। আরাম হারাম হ্যায় উক্তিটি কার? বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু, অটল বিহারী বাজপেয়ী, ভীমরাও আম্বেদকর। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ জওহরলাল নেহরুর একটি উক্তি হচ্ছে আরাম হারাম হ্যায়, জওহরলাল নেহরু। পরবর্তী কোশ্চেন, গোপালপুর বন্দর কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, উড়িষ্যা, কেরালা, তামিলনাড়ু। তো একটা পোর্ট বা বন্দর থেকে কিন্তু তোমাদের দেয় প্রত্যেক পরীক্ষায়। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, উড়িষ্যা রাজ্যে কিন্তু এই গোপালপুর বন্দর কিন্তু অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, শ্বেত বিপ্লবের জনককে? মহাত্মা গান্ধী, এম এস স্বামীনাথন, ভার্গিস কুরিয়ান, লর্ড কর্নওয়ালিস। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, অর্থাৎ ভার্গিস কুরিয়ান কিন্তু এই শ্বেত বিপ্লব অর্থাৎ দুগ্ধ বিপ্লব বা শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ভার্গিস কুরিয়ান। এর সাথে দেখো, যদি বলি এম এস স্বামীনাথন, তিনি হচ্ছে সবুজ বিপ্লবের জনক, তাই না? সবুজ বিপ্লবের জনককে এম এস স্বামীনাথন, আর শ্বেত বিপ্লবের জনককে ভার্গিস কুরিয়ান। আচ্ছা, মহাত্মা গান্ধীকে আমরা কি বলতে পারি? মহাত্মা গান্ধী হচ্ছে জাতির জনক, বুনিয়াদ শিক্ষার জনক এবং রাজনৈতিক আন্দোলনের জনক। তবে জাতির জনক হিসাবে একে বেশি প্রাধান্য দেওয়া হয়, মানে জাতির জনকটাই বেশি আসে বা বুনিয়াদী শিক্ষা জনকও আসে। আচ্ছা, এইখানে যদি লর্ড কর্নওয়ালিসের কথা বলি, তো তিনি সিভিল সার্ভিসের জনক। যদি পরীক্ষা আসে সিভিল সার্ভিসের জনককে, তখন লর্ড কর্নওয়ালিস। এর সাথে দেখো, ভারতের মহাকাশ কর্মসূচির জনককে বিক্রম সারাভাই। কিন্তু যদি বলি মিসাইল সূচির জনককে, তখন হবে এপিজে আব্দুল কালাম। দেখো, ভারতের মহাকাশ কর্মসূচির জনক যদি বলে, তখন হবে বিক্রম সারাভাই। আর যদি বলে মিসাইল সূচির জনককে, তখন হবে এপিজে আব্দুল কালাম। এছাড়াও কিন্তু রসায়নবিদ্যার জনক তোমরা এর আগে জানো, ভারতের কিন্তু দেখো রসায়নবিদ্যার জনক ল্যাভোইসি। কিন্তু যদি বলে ভারতীয় রসায়নবিদ্যার জনককে, তখন কিন্তু অ্যান্সার হবে তোমার নাম কি, প্রফুল্লচন্দ্র রায়। ওকে, ভারতীয় রসায়নবিদ্যার জনক। চলো পরবর্তী কোশ্চেন দেখো, তো ভারতীয় বলছে নাকি নর্মাল বলছে, তো মানে সারা ওয়ার্ল্ডে বলছে, সেটা কিন্তু মাথায় রেখে কিন্তু অ্যান্সার করবে। মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত? চেন্নাই, কানপুর, মুম্বাই, হরিয়ানা। তো রাইট অ্যান্সার মোহালি স্টেডিয়াম হচ্ছে অপশান নাম্বার ডি, হরিয়ানায় কিন্তু মোহালি স্টেডিয়াম অবস্থিত। এছাড়াও দেখো, মুম্বাই আছে কি, মুম্বাই আছে ওয়াংখেড়ে স্টেডিয়াম, তারপর ব্রাহ্মণ স্টেডিয়াম, এগুলো কিন্তু মুম্বাই আছে। নিউ দিল্লিতে আছে কি, জওহরলাল নেহরু স্টেডিয়াম। আচ্ছা, চেন্নাইয়ে কোন স্টেডিয়াম আছে? চেন্নাই আছে চিপক স্টেডিয়াম, তাই না? চিপক স্টেডিয়াম চেন্নাইয়ে আছে। ওকে, আর কলকাতা তো জানো বিবেকানন্দ তোমার যুবভারতী ক্রীড়াঙ্গন, যেটা নেতাজি, ইডেন গার্ডেন্স, এগুলো সব কিন্তু তোমার কলকাতায় আছে। আচ্ছা, এখানে কানপুর আছে, কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়াম কিন্তু কানপুরে আছে। পরবর্তী কোশ্চেন দেখো, কোন রাজ্যের কাথিয়া গম সম্প্রতি জিআই ট্যাগ পেল? উত্তরপ্রদেশ, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্যে। কেউ পাঞ্জাব করো না, কেননা গম সাধারণত পাঞ্জাবের একটা বলা হয়ে থাকে, গম উৎপাদনে পাঞ্জাব বিখ্যাত, এরকম বলা হয়ে থাকে। যাই হোক, কোন রাজ্যের কাথিয়া গম সম্প্রতি জিআই ট্যাগ পেল? সেটা কিন্তু রাইট অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। পরবর্তী কোশ্চেন দেখো, আইএনএস কদম্ব এর সদর দপ্তর কোথায় অবস্থিত? পোরবন্দর, ওখা, কারওয়ান নাকি পানাজি? তো আইএনএস কদম্ব এই সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা কিন্তু কারওয়ারে অবস্থিত, আইএনএস কদম্ব। পরবর্তী কোশ্চেন দেখো, পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন? মিশর, ইটালি, মরক্কো, মঙ্গোলিয়া। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, তিনি কিন্তু মরক্কো দেশ থেকে কিন্তু তিনি এই ইবন বতুতা ভারতে আসেন। কার সময় ভারতে আসেন এটা পরীক্ষায় দেয়। তো তিনি কিন্তু মোহাম্মদ বিন তুগলক অর্থাৎ পাগলা রাজার সময় কিন্তু ইবন বতুতা ভারতে এসেছিলেন। ভাল্লুক নিম্নের কোন দেশের জাতীয় পশু? রোমানিয়া, মিশর, ভুটান, রাশিয়া। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, রাশিয়ার জাতীয় পশু কিন্তু ভাল্লুক। রাশিয়ার রাজধানী কি? মস্কো। রাশিয়ার মুদ্রা কি? রুবেল।
লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেস্তে দিতে পারেন? প্রধানমন্ত্রী, ভারতের প্রধান বিচারপতি, রাজ্যসভা নাকি লোকসভা? বলছে লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারেন? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, প্রধানমন্ত্রীর পরামর্শে কিন্তু তিনি ভেঙে দিতে পারেন। কোন খেলায় অ্যাশেজ কাপ দেওয়া হয়? দেখো অ্যাশেজ কাপ ভীষণ গুরুত্বপূর্ণ, ফুটবল, ক্রিকেট, গলফ, হকি। তো রাইট অ্যান্সার কিন্তু ক্রিকেট খেলায় কিন্তু অ্যাশেজ কাপ দেওয়া হয়। এছাড়াও কিন্তু ক্রিকেটে দেখো বাকি তো বিশ্বকাপ, এশিয়া কাপ এগুলো জানোই, অ্যাশেজ কাপটা কিন্তু ক্রিকেটে দেওয়া হয়, এটা মনে রেখো, পরীক্ষায় বারবার এসছে। এবং আর একটা যেটা উইজডেন ট্রফি, কী বললাম? উইজডেন, একটু লিখে দিই, উইজডেন ট্রফি মনে রেখো, এটাও কিন্তু ক্রিকেটে দেওয়া হয়। ফুটবলে কী দেওয়া হয়? ফুটবলে তো বিশ্বকাপ তো জানোই, কার্লিং কাপ মনে রাখবে, কার্লিং কাপ, করোনেশন কাপ, পরীক্ষা কিন্তু এর আগে এসেছিল। এই করোনেশন কাপ কোন খেলায় দেওয়া হয়? করোনেশন। তো করোনেশন কাপ কোন খেলায় দেওয়া হয়? করোনেশন কাপ কিন্তু দেওয়া হয় ফুটবল খেলায়। তারপর ইউরো কাপ ফুটবল খেলায়, তারপরে কলম্বো কাপ, কোপা আমেরিকা এটাও দেওয়া হয় কিন্তু ফুটবল খেলায়। মারডেকা তো বললাম, আরও অনেক আছে, আরও আছে কি না, যাই হোক এইগুলোর মধ্যেই ঘুরিয়ে বেশি আসে। যদি গলফে দেওয়া হয় কি? কানাডা কাপ, ব্রিটিশ ওপেন, কেননা তোমরা জানো ব্রিটিশ ওপেন বিভিন্ন ওপেন টেনিস, যদিও লন টেনিস সেটা আলাদা, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন এগুলো লন টেনিস খেলায়, আর গলফ খেলায় দেওয়া হয় ব্রিটিশ ওপেন। ওকে, তারপর নমুরা কাপ কিন্তু গলফ খেলায় দেওয়া হয়। আর হকি যদি বলি, যেমন রেনে ফ্রাঙ্ক যেটা হচ্ছে হকির বিশ্বকাপ যেটা, সো রেনে ফ্রাঙ্ক এটা দেওয়া হয় হকিতে। যদি বলি আমেরিকার একটা কাপ আছে স্ট্যানলে কাপ, ছয়টায় জফলা একার, 9 লয়কার এলে, স্ট্যানলে কাপ আমেরিকার ক্ষেত্রে দেওয়া হয়, যেটা হচ্ছে হকিতে দেওয়া হয়। নেহরু কাপ কিন্তু হকিতে দেওয়া হয়। পরবর্তী কোশ্চেন দেখো, কোন ঘটনার প্রতিবাদে গান্ধীজি ব্রিটিশের দেওয়া কাইজার-ই-হিন্দ উপাধিটি পরিত্যাগ করেন? চৌরি চৌরা ঘটনা, ভারত ছাড়ো আন্দোলন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নাকি উপরে কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, এটা অনেকবার পড়িয়েছি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু এই মহাত্মা গান্ধীজি তিনি কিন্তু ব্রিটিশের দেওয়া যে কাইজার-ই-হিন্দ এই উপাধিটি ত্যাগ করেন। কবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? 1919-এর 13ই এপ্রিল। পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গে কত সালে সবুজ সাথী সামাজিক প্রকল্পটি চালু হয়? 2015, 2016, 2012 নাকি 2014? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, 2014 সালে কিন্তু এই সবুজ সাথী যে সামাজিক প্রকল্প এটা কিন্তু চালু হয়। তো পরবর্তী কোশ্চেন নাম্বার 28, নিম্নের কোন ভাষাটি রাষ্ট্রসংঘের কাজের ভাষা? দেখো রাষ্ট্রসংঘের ভাষা তোমরা জানো কটা ভাষা, এর আগে অনেকবার বলিয়েছি, যে এর মধ্যে কাজের ভাষা কোনটা, মানে কোন ভাষাতে রাষ্ট্রসংঘ কাজ করে? ফার্সি, রাশিয়ান, চীনা, স্প্যানিশ। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ফার্সি কিন্তু রাষ্ট্রসংঘের কাজের ভাষা। এবং এর সাথে মনে রাখবে আর একটা হচ্ছে ফার্সি আর ইংরেজিও কিন্তু রাষ্ট্রসংঘের কাজের ভাষা, ফার্সি এবং ইংরেজি। এর সাথে সাথে এখানে কিন্তু রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠাকাল এটা দেয় 1900, এর আগে অনেকবার করিয়েছি, এর জন্য এগুলো আমি বারবার, দেখো যত বেশি বলবো তত ভিডিও তো লেন্দি হবে, তো বেশি বড় করাটা মানে দরকার নেই, এই কারণে আমি সব কিছু একটা ভিডিওর মাধ্যমে সব বলতে চাই না। ওকে, তো 1945-এর 24শে অক্টোবর, 24 না 28, এটা গন্ডগোল হয়ে যায় অনেক সময়, 1945-এ 24শে অক্টোবরই একদম ঠিক রাইট অ্যান্সার। 1945-এর 24শে অক্টোবর হচ্ছে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠাকাল। এবং এইখানে একটা কোশ্চেন আছে, এই যে প্রতিষ্ঠাতাকে, তো রাষ্ট্রসংঘ কে প্রতিষ্ঠা করেন? তো মনে রাখবে আমেরিকা যে রাষ্ট্রপতি তখনকার সময়ে ফ্রাঙ্কলিন রুজভেল্ট, কি বললাম? ফ্রাঙ্কলিন রুজভেল্ট, তিনি কিন্তু এর প্রতিষ্ঠাতা এবং নামকরণ, তিনি দুটোই। এবং এইখানে এটাও দেয় যে রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায়, সেটা কিন্তু তোমার আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে রাষ্ট্রসংঘের সদর দপ্তর। ওকে, আর একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেয় যে ভারত কবে রাষ্ট্রসংঘের সদস্যপদ লাভ করে? তো মনে রাখবে এই 1945 সালের সালটা একই, কিন্তু 24 আর 6 অর্থাৎ 6 দিন পর, রাষ্ট্রসংঘ যেদিন প্রতিষ্ঠা হয় তার ঠিক 6 দিন পর অর্থাৎ 30শে অক্টোবর কিন্তু তোমার ভারত কিন্তু রাষ্ট্রসংঘের সদস্যপদ লাভ করে। আচ্ছা, এইখানে যখন আমি কাজের ভাষা নিয়ে বলছিলাম, তো বলছিলাম ফরাসি এবং ইংরাজি, এই দুটো তো কাজের ভাষা, এর সাথে সাথে আরও যে কটা আছে, টোটাল কটা ভাষা আছে? টোটাল হচ্ছে তোমার 6টা ভাষা আছে, তাই না? তো ইংরাজি, ফার্সি, স্প্যানিশ, রাশিয়ান, চীনা, আরবি।
ক্লিয়ার? অর্থাৎ এরাই কিন্তু রাষ্ট্রসংঘের সদস্য, অর্থাৎ রাষ্ট্রসংঘের 5টা স্থায়ী সদস্য আছে এবং 10টা হচ্ছে অস্থায়ী সদস্য আছে। স্থায়ী সদস্য কারা? আমেরিকা, রাশিয়া, গ্রেট ব্রিটেন, ফ্রান্স এবং চীন। ক্লিয়ার? তো এরাই হচ্ছে তোমার রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য। এই নিয়ে রাষ্ট্রসংঘ নিয়ে অনেক কোশ্চেন হয়, তো যতদূর পারলাম এখানে বললাম, আবার পরবর্তীকালে কোনো না কোনো কোশ্চেনে আমি আলোচনা করব। জিতু রায় নিম্নলিখিত কোন খেলার সঙ্গে জড়িত? শুটার, জিমনাস্টিক, কুস্তি, ব্যাডমিন্টন। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার এ ইজ আ কারেক্ট অ্যান্সার, অর্থাৎ শুটারের সাথে জড়িত কিন্তু এই জিতু রায়। আচ্ছা, জিমনাস্টিক, দেখো জিমনাস্টিককে সমস্ত খেলার কি বলা হয়? সমস্ত খেলার মা বলা হয়, তাই না? মাদার অফ অল গেমস জিমনাস্টিককে বলা হয়। এবং শুটারের সাথে জড়িত আরও কয়েকজন ব্যক্তি, যেমন রঞ্জন সোধি ইনিও কিন্তু শুটারের সাথে জড়িত। তারপর গগন নারাং, এটাও কিন্তু একবার পরীক্ষায় দিয়েছিল এসএসসি এমটিএসে, তোমার গগন নারাং, ঠিক আছে, নারাং, তিনিও কিন্তু শুটারের সাথে জড়িত। এই কারণেই দেখো ইম্পর্টেন্ট, গগন নারাং তিনি কিন্তু 2011 সালে তোমার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। গগন নারাং ইনিও শুটারের সাথে জড়িত। শুটারের সাথে জড়িত আরও অনেক কজন ব্যক্তি আছে, তো এইগুলো নামগুলো তোমরা একসাথে কোথাও রেখে দিয়ে প্রতিদিন একবার করে দেখলে কিন্তু মনে থাকবে। আচ্ছা, জিমনাস্টিক নিয়ে তো বললাম যে জিমনাস্টিক কি বলা হয়, এবং জিমনাস্টিকের সাথে জড়িত কিন্তু তোমার হচ্ছে দীপা কর্মকার, বারবার এটা বলি, দীপা কর্মকার ইনি কিন্তু তোমার জিমনাস্টিকের সাথে জড়িত। কুস্তির সাথে জড়িত যদি বলি, যেমন সাক্ষী মালিক, যোগেশ্বর দত্ত, হ্যাঁ, এরা কিন্তু কুস্তির সাথে জড়িত। এগুলো যতবার পড়বে ততবার মনে থাকবে। সুনীল কুমার কুস্তির সাথে জড়িত। চলো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, ব্যাডমিন্টনে তো জানোই ব্যাডমিন্টনের সাথে জড়িত কারা, তো এগুলো অনেকবার বলেছি, যেমন তোমার পিভি সিন্ধু ব্যাডমিন্টন, সাইনা নেহওয়াল ব্যাডমিন্টন। ভারোত্তোলনের সাথে জড়িত হচ্ছে কর্ণ মালেশ্বরী, কঞ্জুরানী দেবী, হ্যাঁ, লন টেনিস লিয়েন্ডার পেজ। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে মন্ট্রিল প্রোটোকল এই সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কেনিয়া, কানাডা, ইরান, সুইডেন। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ কানাডায় কিন্তু এই মন্ট্রিল প্রোটোকল কিন্তু এই সম্মেলনটি কানাডায় অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে, মানে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে বাধা পায় তাকে কি বলে? পরিবাহিতা বলে। দেখো পরিবাহিতা মানে হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে যে পরিবাহীর মধ্যে দিয়ে যে এই যে তড়িৎ পরিবহন ঘটে তাকে বলা হয় পরিবাহিতা। তো পরিবাহিতা তো হবেই না। বিভব প্রভেদ, পরিবাহীর দুই প্রান্তের যে বিভবের যে পার্থক্য তাকে বলা হয় বিভব প্রভেদ, তো এটাও হবে না। তড়িৎ আধান মানে কি? পরিবাহীর মধ্য দিয়ে কত কুলম তড়িৎ পাস হচ্ছে সেটাকে বলা হয় তড়িৎ আধান। তাহলে বাধা যে দেয়, অর্থাৎ এই যে মনে করো একটা পরিবাহী কারেন্ট মনে করো এইদিকে যাচ্ছে, তার অপোজিটে একটা হচ্ছে বাধা, এই বাধাটাকেই বলা হয় কি? রোধ। দেখো কি বলেছে, পরিবাহী যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে বাধা পায় তাকে কি বলে? তো বাধাটা হচ্ছে রোধ। এবং রোধের একক যদি বলি, আমরা জানি রোধের একক হচ্ছে কি? ওহম। চলো পরবর্তী কোশ্চেন দেখো, পাকিস্তানের জাতীয় প্রতীক কোনটি? জেসমিন, শালুক ফুল, কাটা গাছ নাকি অর্কিড গাছ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, জেসমিন কিন্তু পাকিস্তানের জাতীয় প্রতীক। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে চরমপন্থী নেতা নন বলেছে? দেখো বাল গঙ্গাধর তিলক চরমপন্থী নেতা, মদন লাল ধিংরা ইনিও চরমপন্থী নেতা, উধম সিং ইনিও চরমপন্থী নেতা, কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে ইনি কিন্তু চরমপন্থী নেতা না, ইনি নরমপন্থী নেতা। এবং যদি বলা হয় গোপাল কৃষ্ণ গোখলে ইনি কে ছিলেন? ইনি ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু, তাই না? মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু, এবং মহাত্মা গান্ধীর যে আধ্যাত্মিক গুরু কে ছিলেন সেটা হচ্ছে টলস্টয়। নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত একটি শব্দ হলো গাম্বিট? তো গাম্বিট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা, তীরন্দাজি, পোলো, ঘোড়দৌড়। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, এই দাবা খেলার সঙ্গে যুক্ত একটি শব্দ হচ্ছে গাম্বিট। তো এই দাবা রিলেটেড আরও কিছু ওয়ার্ড আছে, যেমন বিশপ, তারপরে চেকমেট, স্টেলমেট। দেখো চেকমেট অনেকেই জানো, কিন্তু এইটা নাও জানতে পারো, স্টেলমেট। হ্যাঁ, স্টেলমেট এই শব্দটাও কিন্তু তোমার দাবা খেলার সঙ্গে জড়িত। যদি বলি তীরন্দাজি, তো তীরন্দাজি খেলার সঙ্গে জড়িত একটি শব্দ হচ্ছে ইনলোকেট। তো খুব আসে, এটাও পরীক্ষা আসে, ইনলোকেট হচ্ছে তীরন্দাজি খেলার সঙ্গে যুক্ত। তারপর টক্সোফিলিও তীরন্দাজি। যদি বলি পোলো খেলার সঙ্গে জড়িত একটা শব্দ হচ্ছে তোমার ম্যালেট। কি বললাম? ম্যালেট, ময়জাপালা আকার লয়কার ট। তো ম্যালেট এই শব্দটা কিন্তু পোলো খেলার সঙ্গে যুক্ত। এবং বান্ডার, চাক্কার, এগুলো কিন্তু পোলো খেলার সঙ্গে
যুক্ত। ঘোড়দৌড় খুব একটা আসে না, তবুও অসলো রান হচ্ছে ঘোড়দৌড়। তারপরে পুন্টার, এটাও মনে রেখো একটু, পুন্টার পয়সু 9টা 1 বয়শূন্য পুন্টর খেলার সঙ্গে জড়িত হচ্ছে ঘোড়দৌড়। পরবর্তী কোশ্চেন দেখো, উসমানে সোনার কি বলছে, নাম কি বাবা, উসমানে সোনার, যাই হোক এটাই হয়তো নাম। উসমানে সোনার কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? এটা সম্প্রীতি ঘটনা, মরক্কো, সেনেগাল, ক্যামেরুন, তানজানিয়া। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, তিনি কিন্তু সেনেগালের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন হচ্ছে উসমানে সোনার। আচ্ছা তোমরা দেখো, সেনেগালের এটা তো রিসেন্ট ঘটনা, উসমানে সোনার তিনি প্রধানমন্ত্রী পদে হিসাবে নিযুক্ত হলেন, সেনেগালের প্রধানমন্ত্রী। তো তোমরা কিন্তু সেনেগালের সংসদের নামটা মনে রাখবে, সেনেগালের মুদ্রার নাম কিন্তু অবশ্যই পড়ে রাখবে, এবং সেনেগালের রাজধানী কিন্তু মনে রাখবে। আমি কোনো না কোনো ভিডিওতে কিন্তু এটা চাইবো, তখন অ্যান্সারটা দিও। নিম্নলিখিত কোনটি পূর্বে মৌলিক অধিকার হলেও বর্তমানে এটি একটি আইনি অধিকার? তো আশা করি সবাই জানো, 44তম সংশোধনী, তোমাদের হিন্টস দিয়ে দিলাম, 44তম সংশোধনী মাধ্যমে কিন্তু এটা করা হয়েছিল। তো রাইট অ্যান্সার কী হবে? স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, সম্পত্তির অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, সম্পত্তির অধিকার কিন্তু তোমার পূর্বে মৌলিক অধিকার হলেও বর্তমানে এটি একটি আইনি অধিকার। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে ভারতের নিজস্ব তৈরি প্রথম সাবমেরিন নিচের কোনটি? আইএনএস সালকি, আইএনএস সাবিত্রী, আইএনএস বিপুল, নাকি আইএনএস তরঙ্গিনী? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, অর্থাৎ আইএনএস সালকি কিন্তু ভারতের নিজস্ব তৈরি প্রথম সাবমেরিন। এর আগে কিন্তু ভারতের সাবমেরিন ছিল, কিন্তু নিজস্ব তৈরি না। ভারতের নিজস্ব তৈরি প্রথম সাবমেরিন হচ্ছে আইএনএস সালকি। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন ধাতুর আকরিক জিপসাম? দেখো জিপসামের সংকেত কী? পরীক্ষায় বারবার আসে জিপসামের সংকেত। জিপসামের সংকেতই হচ্ছে CaSO4.2H2O। আর ঠিক এর থেকে যদি এই 2 অণু জল থেকে যদি হাফ অণু করি, অর্থাৎ হাফ অণু যদি তোমার হাফ অণু না 1.5 অণু যদি বাদ দিই, অর্থাৎ CaSO4.2H2O, তখন এর নাম হয়ে যায় কি? প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস। তো পরীক্ষায় কিন্তু খুব আসে যে প্লাস্টার অফ প্যারিসের সংকেত নিচের কোনটি? তো মনে রাখবে তখন কিন্তু হাফ H2O হবে, যার নাম হচ্ছে হেমিহাইড্রেট। তো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, একে বলা হয় প্লাস্টার অফ প্যারিস। তাহলে জিপসাম এটা কার ধাতু? কে আছে? ক্যালসিয়াম আছে। তো রাইট অ্যান্সার কী হবে? অপশান নাম্বার বি ইজ আ কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো, কোনো কিছু সংকেত জানলেই কিন্তু তুমি ওটা কোন ধাতুর আকরিক তুমি জানতে পারবে। লোহার আকরিক তো বলেছি, ম্যাগনেটাইট, হেমাটাইট, তারপর সিডেরাইট। ওকে, সোডিয়ামের আকরিক কোনটা? সোডিয়ামের আকরিক যে আমরা যে সল্ট খাই, অর্থাৎ টেবিল সল্ট, যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এর আরেক নাম কিন্তু তোমার হর্ন লবণ বলা হয়ে থাকে। তো মনে রাখো, সোডিয়াম ক্লোরাইড কিন্তু হর্ন লবণ এরকমই কিছু নাম আছে। হর্ন লবণ কাকে বলা হয়? সোডিয়াম ক্লোরাইড। ওকে, ম্যাগনেসিয়ামের আকরিক তোমরা জানো, ম্যাগনেসিয়ামের আকরিক হচ্ছে কি? তো ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়াম আকরিক, এটাও মনে রেখো, সংকেতটাও মনে রেখো। পরবর্তী কোশ্চেন দেখো, রাগবি ফুটবলে রাগবি এটা রাগবি না, রাগবি রয়াকার গ বয়সী। তো রাগবি ফুটবল খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে? তো রাইট অ্যান্সার কী হবে? 11, 12, 15, 7। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, রাগবি ফুটবল খেলায় কিন্তু 15 জন খেলোয়াড় থাকে। পরবর্তী কোশ্চেন, কলকাতায় এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1784, 1782, 1786, 1790। প্রথম কথা হচ্ছে, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা কে করেন? স্যার উইলিয়াম জোন্স। আশা করি সকলেই এটা জানো। তো রাইট অ্যান্সার 1784 সালে কিন্তু কলকাতায় তোমার এশিয়াটিক সোসাইটি, যেটা স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন, সেটা প্রতিষ্ঠিত হয়। নিম্নলিখিত কোন সংস্থার মূল মন্ত্র স্পিরিট ইন মোশন? স্পিরিট ইন মোশন, আন্তর্জাতিক দাবা সংগঠন, আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটি, ইউরোপিয়ান ইউনিয়ন, নাকি ইন্টারপোল? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটির তোমার মূল মন্ত্র বা মোটো যাকে বলা হয়, সেটা হচ্ছে স্পিরিট ইন মোশন, প্যারা অলিম্পিক কমিটি। দেখো, এর সাথে যদি বলি আন্তর্জাতিক দাবা সংগঠনের যে মোটো, সেই মোটোটা কি? উই আর ওয়ান পিপল। ঠিক আছে, উই আর ওয়ান পিপল। তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন, এটাও পরীক্ষায় আসে, এর মোটো হচ্ছে ইউনাইটেড ইন ডাইভার্সিটি। ইউরোপিয়ান ইউনিয়নের মূল মন্ত্র কি? ইউনাইটেড ইন ডাইভার্সিটি। ইন্টারপোল, এটাও খুব দেয়। ইন্টারপোলের সদর দপ্তর কিছুক্ষণ আগে বললাম, তোমরা জানো, ফ্রান্সের লিওন, তাই না? তো এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে তোমার কানেক্টিং। ইন্টারপোল অ্যাকচুয়ালি কি? ইন্টারপোল অ্যাকচুয়ালি তোমার হচ্ছে
কোনো ধরো বিশাল বড় মানি লন্ডারিং কেস বা বড় বড় যেখানে ধরো কোনো জঙ্গিকে ধরার জন্য মানে বড় কিছু হওয়ার জন্য এখানে ইন্টারপোল সাহায্য নিতে পারে, তাকে ধরার জন্য এটা নেয়। ইন্টারপোলের সাহায্য যে কোনো দেশ নিতে পারে। ওকে, তো সেই ইন্টারপোলের যে মোটো সেটা কি, কানেক্টিং পুলিশ ফর এ স্যাটার ওয়ার্ল্ড, কানেক্টিং পুলিশ ফর এ স্যাটার ওয়ার্ল্ড। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি? দেখো এইরকম টাইপের কোশ্চেন কিন্তু দেয়। আর এখন বর্তমানে দেখো প্রথম পঞ্চবার্ষিকী, দ্বিতীয় মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ পর্যন্ত অনেকেই পড়ে ফেলেছো, অনেকে জানো। তো এখন কিন্তু রিসেন্ট যেসব পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়, হ্যাঁ, তার উপরে কিন্তু কোশ্চেন কিন্তু দেয় বেশি। আমি যেটা মনে করি এখন বর্তমানে কিন্তু কারেন্টেও দেয় এবং পুরনো অবশ্যই দেয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে প্রতিষ্ঠিত হয়, কবে চালু হয়, এগুলো অবশ্যই থাকবে। এর সাথে সাথে কিন্তু লেটেস্ট এগুলো কিন্তু তোমরা দেখো। যেমন দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু করা খুব মুশকিল, বা যে কোনো একটাকে টার্গেট করবে। হয় তুমি নবমকে টার্গেট করো, তাহলে তুমি 5 বছর পর, কেননা একবারই তো শুধু বাদ গিয়েছিল, তারপরে তো আর কোনো যে অরাজকতা শুরু হয়েছিল দেশে যে বাদ যাবে এরকম তো কিছু হয়নি। তো একবারই যেটা বাদ গিয়েছিল পরপর 2 বছর, সেটা একটু মনে রেখো। বাকি দেখবে বাকিগুলো সব ছকে পড়ে যাবে। তো যে কোনো একটাকে দ্বাদশ বা নবম বা অষ্টম তোমরা মনে রেখো, তারপরে দেখবে পরপর প্রতি 5 বছর পরপর তোমরা ঠিক ছকে ফেলে দিতে পারবে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল। তো এটা রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। আমি ডিরেক্টলি অ্যান্সার বলে দিলাম, 2012 থেকে 17তে কিন্তু এই দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু হয়েছিল। নিম্নলিখিত কোন নদীটি দুবার বিষুব রেখাকে অতিক্রম করে? দেখো দুবার কর্কটক্রান্তি রেখাকে অতিক্রম করে তোমরা জানো, মাহি নদী, তাই না? মাহি নদী দুবার কিন্তু কর্কটক্রান্তি রেখাকে অতিক্রম করে, কিন্তু এই বিষুব রেখাকে অতিক্রম করে দুবার, সেটা মনে রাখো, কঙ্গো নদী। এটাও কিন্তু আফ্রিকার নদী। আফ্রিকার নীল নদ হচ্ছে তোমার সব থেকে বড়, নীল নদ হচ্ছে দীর্ঘতম নদী, বৃহত্তম তো তোমার আমাজন নদী। আর যদি বলা হয় আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে তখন হচ্ছে কঙ্গো নদী। আর এই কঙ্গো নদী কিন্তু বিষুব রেখাকে দুবার অতিক্রম করে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন না? বলছে হাইকোর্টের চিফ জাস্টিস এবং অন্যান্য বিচারক, এরা তো রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন। রাজ্যের রাজ্যপাল, ইনিও। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, অন্যান্য বিচারপতি অবশ্যই, কিন্তু উপরাষ্ট্রপতি ইনি কিন্তু তোমার রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন না, উপরাষ্ট্রপতি। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে বুদ্ধগয়ায় মহাবোধি মন্দির, মহাবোধি বউকার ধয়সী, ওকে, মহাবোধি যে টেম্পল, যেটা তোমরা জানো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পেয়েছিল। তো বুদ্ধগয়ায় যে মহাবোধি মন্দির কে নির্মাণ করেন? গোপাল, ধর্মপাল, দেবপাল নাকি অশোক? তো রাইট আনসার সম্রাট অশোক কিন্তু পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন এবং তিনি কিন্তু মহাবোধি টেম্পল কিন্তু নির্মাণ করেন। পরবর্তী কোশ্চেন দেখো, কার্বনের যে রূপভেদটি তাপ ও তড়িতের সুপরিবাহী সেটি হলো হীরক, গ্রাফাইট, চারকোল, কোনোটি নয়। তো রাইট অ্যান্সার গ্রাফাইট কিন্তু তোমার অধাতু। দেখো গ্রাফাইট কিন্তু অধাতু অথচ তড়িৎ পরিবহন করে। ক্লিয়ার? তো মনে রাখবে গ্রাফাইট তাপ ও তড়িতের সুপরিবাহী। আচ্ছা, এই হীরক, গ্রাফাইট এরা কি? এরা হচ্ছে কার্বনের নিয়তাকার রূপভেদ। এই হীরক, গ্রাফাইট এবং এর সাথে ফুলারিনটা নামটা মনে রাখবে, ফুলারিন। এই ফুলারিনও কিন্তু কার্বনের নিয়তাকার রূপভেদ। এবার কোশ্চেন এরমও দিতে পারে যে নিচের কোনটি কার্বনের অনিয়তাকার রূপভেদ? তখন দেখবে হীরক, গ্রাফাইট, ফুলারিন আর চারকোল দিয়ে দিল, কি অস্থি অঙ্গার দিয়ে দিল। বাকি যারা আছে তারা শুধু অনিয়তাকার রূপভেদ। শুধুমাত্র নিয়তাকার রূপভেদ কারা কারা? হীরক, গ্রাফাইট আর হচ্ছে ফুলারিন। পরবর্তী কোশ্চেন দেখো, এবং আরেকটা এসে আমি বলে রাখি, এই ফুলারিনের মাধ্যমে কিন্তু এখন ন্যানো টিউব, যেটা হচ্ছে তোমার এই যে ব্রডব্যান্ড কানেকশান দেয়, হ্যাঁ, যে ন্যানো টিউব, এই ন্যানো টিউবের ব্যাপারটা চলেই এসে কিন্তু এই ফুলারিনের আবিষ্কারের পর। চলো, মানবদের কোন অঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক হাড় রয়েছে? মস্তিষ্ক, আঙুল, বুক নাকি কোনোটি নয়? তো মনে রাখবে আঙুলে কিন্তু সবথেকে বেশি সংখ্যক হাড় রয়েছে মানবদের আঙুলে সবথেকে বেশি সংখ্যক হাড় রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, কেননা আঙুলে দেখো প্রত্যেকটা ভাঁজে এক একটা করে এইখানে এক একটা হাড়ের নাম, তো এই কারণেই বলা হয় সবথেকে বেশি সংখ্যক হাড় রয়েছে আঙুলে। মোসাদ কোন দেশের গুপ্তচর সংস্থা? ইরাক, রাশিয়া, ইসরায়েল, তুর্কি? আশা করি সকলেই জানো, কেননা ইসরায়েল এত হট নিউজে আছে বর্তমানে। তো ইসরায়েলের যে গুপ্তচর সংস্থা সেটা হচ্ছে মোসাদ। পরবর্তী কোশ্চেন দেখো, এটা কি হবে না, কে 2023 সালের বার্ষিক হকি ইন্ডিয়া সেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার জিতেছে? অরুণিমা সিনহা, নিকি প্রধান,
নবনীত চৌধুরী নাকি সালিমা তেতে। তো রাইট আনসার অপশন নাম্বার ডি ইজ আ কারেক্ট আনসার, অর্থাৎ সালিমা তেতে কিন্তু এই 2023 সালে যে বার্ষিক হকি ইন্ডিয়া যেটা হলো সেটার সেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার জিতেছে কিন্তু সালিমা তেতে। এবং এর সাথে মনে রাখো যে যদি বলা হয় এটা একই কোশ্চেন, বার্ষিক হকি ইন্ডিয়া যদি বলা হয় সেরা পুরুষ বিভাগে, মানে পুরুষ যে জিতেছে তার নাম হচ্ছে, মনে রাখবে, অশোক কুমার, সরি তার নামটা অশোক কুমার না, সরি হার্দিক সিং। তার নাম কি, পুরুষ বিভাগে যে থাকবে সে হচ্ছে হার্দিক সিং। এবং পরীক্ষা এটাও দেয় যে তিনি কোথাকার বাসিন্দা, যেটা হচ্ছে হার্দিক সিং, তিনি কিন্তু পাঞ্জাবের বাসিন্দা। ঠিক আছে, হার্দিক সিং হচ্ছে পাঞ্জাবের বাসিন্দা। এবং এই যে সালিমা তেতে ইনি কিন্তু ইনি যত সম্ভব তোমার ঝাড়খণ্ডের বাসিন্দা, তবুও তোমরা একটু দেখে নিও, ইনি কিন্তু ঝাড়খণ্ডের বাসিন্দা, তবুও তোমরা দেখে নিও। হার্দিক সিং পাঞ্জাবের বাসিন্দা শিওর, আর সালিমা তেতে যেটা হচ্ছে বার্ষিক হকি ইন্ডিয়া সেরা মহিলা পুরস্কারের জিতেছে সেটা হচ্ছে তিনি হচ্ছেন ঝাড়খণ্ডের বাসিন্দা। পরবর্তী কোশ্চেন, আচ্ছা এর সাথে একটা দেয় যে আমাদের যে বার্ষিক হকি ইন্ডিয়া তোমার মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, তাই না, মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। তো এই অ্যাওয়ার্ড জিতেছেন কে? তো মনে রাখো তারই ছেলে, অর্থাৎ ধ্যানচাঁদেরই ছেলে হচ্ছে অশোক কুমার, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু এই অ্যাওয়ার্ডটি জিতেছেন। ওকে চলো, তো মেজর ধ্যানচাঁদের ছেলের নাম কি? অশোক কুমার। তিনিই কিন্তু 2023-এ যে মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড যে পুরস্কার সেটা কিন্তু জিতেছেন। নিচের কোন জোটটি ভুল? বলছে বিচার বিভাগীয় পর্যালোচনা ব্রিটিশ প্রথা। আচ্ছা, মানে এটা আমাদের যে সংবিধানে যে নেওয়া হয়েছে, তো ব্রিটিশ প্রথা থেকে কি বিচার বিভাগীয় পর্যালোচনা নেওয়া হয়? হ্যাঁ, একদম ঠিক। যৌথ তালিকা এটা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে, এটাও ঠিক। নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে, এটাও ঠিক। কিন্তু মৌলিক কর্তব্য এটা কিন্তু মার্কিন সংবিধান থেকে নেওয়া হয়নি। মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে? রাশিয়ার সংবিধান থেকে মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি ইজ আ কারেক্ট অ্যান্সার। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি অন করে দিও, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করব সেটা তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।